আসসালামু আলাইকুম গাইজ। মাঝে মধ্যে খবর আসে কক্সবাজার বা বান্দরবন সীমান্তে সেনা মজুত করছে মিয়ানমার, কিংবা সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের বলে দাবি করা হয়েছে মিয়ানমারের ওয়েবসাইটে। তখন গণমাধ্যম ও বিভিন্ন ইউটিউব চ্যানেলে গবেষণা শুরু হয়। যুদ্ধ লাগলে কারা জিতবে, কার সামরিক সক্ষমতা কেমন, কার ভান্ডারে কত গোলাবারুদ অস্ত্র আছে, এসব নিয়ে। কিন্তু অনেকে জানে না যে যুদ্ধ আসলে শুধু গোলাবারুদ দিয়ে জেতা যায় না। যুদ্ধে জিততে লাগে মনোবল, লাগে খোঁড়াধর মস্তিষ্কের জোর, দেশপ্রেম আর সাহস। আর তুখোড় বুদ্ধির প্রমাণ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আগেও দিয়েছে। 2000 সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হওয়া নাপযুদ্ধ তার চরম নিদর্শন। সেই যুদ্ধে 600 সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের কাপুরুষ সেনাবাহিনী। অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণ। প্রিয় দর্শক, আজ সেই নাপযুদ্ধের সত্যি গল্পই আপনাদেরকে শোনাবো। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যখনই কোনো উত্তেজনার বিষয়ে আলোচনায় আসবে, তখনই অবধারিতভাবে এই নাপযুদ্ধের কথা চলে আসবে। 2000 সালে 8 জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল। 3 দিনের এই সামরিক সংঘাতে বিজিবি নজিরবিহীনভাবে জয়লাভ করে। সেদিন বাংলাদেশের 2500 সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর 2 ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল 25,000 লোকের মতো। অর্থাৎ মিয়ানমারের লোকবল ছিল বাংলাদেশের 10 গুণ। এখানে বলে রাখা ভালো, বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ নেয়নি এই যুদ্ধে। তারা আসার আগেই বিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকে থাকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল প্রতিপক্ষ। তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ALM ফজলুর রহমান। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, কাজেই সাহস ছিল তার বুক ভরা। মিয়ানমারের পক্ষ থেকে যখন অপমানসূচক ভাষায় চিঠি পাঠানো হয়েছিল বিডিআরের কাছে, তখন তিনিও এর কড়া জবাব দিয়েছিলেন। তিনি অসীম সাহসিকতার সাথে এক রাতে নিজ সিদ্ধান্তে মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের 25 লাখ গোলাবারুদ কক্সবাজারে পাঠিয়ে দেয়। এর মধ্যে অর্ধেক গোলাবারুদ তিনি কক্সবাজারে মোতায়েন করার আদেশ দেয় এবং বাকি অর্ধেক গোলাবারুদ সীমান্তে পাঠিয়ে দেয়। উচ্চপদস্থ কর্মকর্তাদের সীমান্তে মোতায়েন করে অভিযান পরিচালনার দিক নির্দেশনা দেয় মহাপরিচালক স্বয়ং নিজেই। যুদ্ধ শুরু হয়েছিল জানুয়ারির 8 তারিখ দুপুর 2:30টায়। জেনারেল ফজলুর রহমান নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনি কোডওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন। কোডওয়ার্ড ছিল সরল এক শব্দ, বিসমিল্লাহ। যুদ্ধ শুরু হয় টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তোতাদ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাপ নদীর একটি বাঁকের সামনে প্রথম গুলি করে বিডিআর। যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে লাগলো। মিয়ানমারের সামরিক কর্তারা বাংলাদেশকে একটি বড়সড় ধাক্কা দেওয়ার যে পরিকল্পনা করেছিল, তা কিছুক্ষণের মধ্যেই ভেস্তে যায়। সেই 3 দিনে বিডিআরের গুলিতে প্রায় 600 জন বাঁধ নির্মাণের শ্রমিক এবং সেনা মারা যায়। এই যুদ্ধে বাংলাদেশের কোনো সৈন্য মারা যায়নি, তবে কিছু সৈন্য আহত হয়েছে, যা একটি সামরিক অভিযানে বিরল ঘটনা। এই রকম ক্ষয়ক্ষতির পিছনে ছিল জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পদ্ধতি। তিনি এলিমেন্ট অফ সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন। তিনি ইচ্ছা করেই দুপুরকে হামলা করার সময় বেছে নেন। কোনো সামরিক হামলা সাধারণত রাত বা ভোরে করা হয়। দুপুরে আক্রমণ শুরু করা কিছুটা নজিরবিহীন। এই পরিকল্পনা কাজে লেগেছিল। নিয়মিত রুটিনের বাইরে আক্রমণ করায় হতভম্ব হয়ে পড়ে মিয়ানমারের সেনারা। অথচ মিয়ানমারের মোট সেনা ছিল বাংলাদেশের 10 গুণ বেশি। মিয়ানমারের জান্তা সরকারের প্রথম জেনারেল 9 জানুয়ারি তড়িঘড়ি করে রেঙ্গুনে নিযুক্ত বিদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতকে তলব করে এবং ঘোষণা করেন যে বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো পরিকল্পনা তাদের দেশের নেই। যে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সংঘাতময় পরিস্থিতির জন্ম, তা নিরসনে তিনি বাংলাদেশের সাথে নিঃস্বার্থক আলোচনার প্রস্তাব দেন। যুদ্ধ থেকে প্রত্যাহারের কারণে 10 জানুয়ারি যুদ্ধ স্থগিত হয়ে পড়ে।